আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার মূল টপিক হলো কোন বইগুলো প্রথম থেকে আমাদেরকে দেখতে হবে বা পড়তে হবে। কোন বইগুলো প্রথম থেকে আমাদেরকে দেখতে হবে বা পড়তে হবে। কেন এই লাইভটা আমি করছি? আজকেও অনেকগুলো ছাত্রছাত্রী আমার কাছে এসেছিলেন। তাদের সকলের একই কথা ছিল। আমার কথা যদি স্পষ্ট শোনা যায় তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন কেউ যে আমার কথাগুলো শোনা যাচ্ছে। তো যারা আসছিল এনারা থার্ড ইয়ারের স্টুডেন্ট, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট মিলে আসছিল, তাদের একটা গ্রুপ। তো ওনাদের একটাই প্রশ্ন, ঘুরে ফিরে যেটা বুঝলাম, যে কোন বইগুলো পড়লে আমাদের ভালো হবে আর কি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। দেখেন, বেশি ভূমিকায় যাচ্ছি না, ডাইরেক্ট কথা বলছি আর কি, কথাগুলো বুঝে নেবেন আর কি। প্রথম কথা হলো, আপনি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন যে কোনো কলেজে XYZ, সে কলেজের প্রত্যেকটা কলেজের এক নামও হতে পারে, তাদের ব্যক্তিগত কিছু সিলেবাস আছে। আমি আবারও বলছি যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা স্পষ্ট একটু জানাবেন। তো প্রত্যেকটা কলেজের সিলেবাস আছে, সিলেবাসগুলো দিয়ে দেওয়া হয়। এরপরে কিছু বইপত্র দেওয়া হয় যেগুলো কলেজে পড়ায়। প্রথম কথা হলো, চেষ্টা করবেন ক্লাসগুলো ঠিক মতো করার। প্রথম কথা, যে টিচারই হোক না কেন, তাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। আপনার মনের যত ধরনের প্রশ্ন আছে এগুলো খাতায় লিখবেন। ক্লাসে যদি প্রশ্ন করার সুযোগ পান সেগুলো টিচারদের কাছে করবেন। আশা করি যে টিচাররা সেগুলো উত্তর দেবে। এই পড়াশোনার বাইরে সব থেকে বেশি প্রাধান্য আপনাকে দিতে হবে হলো ম্যাটেরিয়া মেডিকায়, কেউ কেউ বলে অর্গাননে। দেখেন, ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট, আপনি কখনোই সর্বপ্রথম অর্গানন বুঝতে পারবেন না। এ অনেক বোঝার বিষয়, কঠিন সাবজেক্ট বলবো না, কিন্তু বোঝার বিষয় আমি বলবো। দেখেন, আপনার কলেজের যে অর্গাননের টিচার না, সেও কিন্তু আটকে যায়। আমাদের জীবনেও ঘটেছে। আমিও এই অর্গানন বোঝার জন্য আমার সর্বশেষ যিনি গুরু ছিলেন, উনি ছাড়াও আমার আগে যারা ওস্তাদ ছিলেন, গুরু ছিলেন, সবার কাছে গেছি, এসছি, বুঝেছি, যেগুলো প্রয়োজন নিয়েছি, যেগুলো প্রয়োজন ওগুলো ব্যবহার করি এভাবে। তো কলেজে যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন যে হোমিওপ্যাথিটা কি। হোমিওপ্যাথিটা বোঝার পরে বইপত্রের মধ্যে যেগুলো পড়বেন, আমি প্রথম কথা বলবো, ঔষধ পরিচয় বলে একটা বই আছে। ঔষধ পরিচয়, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বই সম্ভবত। ঔষধ পরিচয় বলে যে কোনো দোকানে চাইলে ওই একটা ছোট্ট বই দেবে, লাল মলাট, অনেক সময় নীল মলাটেও পাওয়া যায়। এই বইটা A to Z গল্প আকারে বলেন, কবিতা আকারে বলেন, যেভাবেই বলেন না কেন, এই বইটা A to Z পড়বেন মনোযোগ সহকারে। ওই বই পড়াকালীন সময় অন্য কোনো বইয়ের দিকে তাকানোর দরকার নাই। আপনি একসাথে যদি অনেকগুলো বই নিয়ে বসেন, আপনার কোনোটা পড়া হবে না। তাই একটা একটা করে ধরেন। অর্গাননটা এই ঔষধ পরিচয়টা পড়লেন, আপনার কিছু আইডিয়া চলে আসলো না, মুখস্থ করার দরকার নেই, আইডিয়া নেন, শুধু পাতা উল্টান, দেখেন কিভাবে লিখেছে, কোন পয়েন্টগুলোকে বলেছে। আচ্ছা, এভাবে এই পড়তে পড়তে দেখবেন আপনাদের একটা বছর হয়ে যাবে, আপনি সেকেন্ড ইয়ারে উঠবেন। এর মধ্যে কলেজের পড়াশোনা আছে, অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, অর্গানন আছে, আরো এক্সেট্রা এক্সেট্রা বইগুলো আছে, সেগুলো তো আপনাকে পড়তে হবে। টোটালি একটা আইডিয়া, ফার্স্ট ইয়ার হচ্ছে একটা আইডিয়ার বিষয়, ঠিক আছে?
এরপরে এই যে আইডিয়া হলো, সেকেন্ড ইয়ারে যান। সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে আপনার 1 বছরে যদি ওষুধ পরিচয়টা শেষ করতে পারেন, আপনি যদি স্টুডিয়াস পারসন হন, তাহলে অবশ্যই আপনি 1 বছরে এটা শেষ করতে পারবেন। আর যদি না হন, মানে 2 ঠাঙ্গাওয়ালা চাকরি করছেন, পাশাপাশি এটা করছেন, আর এক কলেজে পড়েন, পাশাপাশি এটা করছেন, এরকম হলে পারবেন না, সময় লাগবে আপনাদের জন্য একটু ওষুধ পরিচয়টা। এরপরে হলো অর্গাননটা পড়বেন। তারপরে ওই বেশি দরকার নেই, প্রথম 10টা 20টা পড়েন, তারপরে রেখে দেন। ওই 10টা 20টার মধ্যে কি আছে এগুলা নিয়ে আপনার কলেজের টিচারদের কাছে প্রশ্ন করেন, জানার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে ম্যাথমেটিকার মধ্যে যখন ঔষধ পরিচয়টা পড়া হয়ে যাবে, তখন ঔষধ পরিচয়টা ইংলিশে পাওয়া যায় না, ওটা বাংলাতেই পড়তে হয়। যে সে যত বড় ইংলিশ জানা লোক হোক না কেন, ওষুধ পরিচয় উনি বাংলাতেই পড়তে হবে, উনি পড়ে। এরপরে যেটা নেবেন হাতে ম্যাথমেটিকা, সেটা হলো অ্যালেন্সকি নোট। অ্যালেন্সকি নোট এটা ইংলিশেও পাওয়া যায়, হিন্দিতেও পাওয়া যায়, বাংলাতেও পাওয়া যায়। এবং বাংলাতে এটার কপিরাইট করতে করতে, ট্রান্সলেট করতে করতে, মানে এর মূল সাবজেক্ট কি এটাই এখন হারাই ফেলছে। একজন হচ্ছে 2 লাইন একটু এদিক সেদিক করতেছে, হচ্ছে। আমি বলবো নতুন থেকে নিয়ে একদম পেছন অবধি যত পুরনো অ্যালেন্সকি নোট পাওয়া যায় বাংলা এবং ইংরেজি, সবগুলোকে কম্পেয়ার করে পড়বেন। দেখবেন কেউ 2 লাইন বেশি বলেছে, কেউ কম বলেছে, কেউ নিজের কথা ঢুকাই দিছে, কেউ বা ঢুকায়নি, এইরকম। বিশেষ করে অ্যালেন্সকি নোটের যেটা, আমার কাছে একটা বই আছে, আমার তো আবার বইয়ের মানে নেই, চুটি ভাটখারা, মানে মলাট টলাট নেই। এটা হলো একদম পুরনো বই, এই যে আমিও পড়ে রাখছি, বাংলা বই দেখতে পাচ্ছেন। এভাবে বাংলা বই, ইংরেজি বই আপনার মতো করে আপনি পড়বেন এবং প্রত্যেকটা লাইনকে সুন্দর করে দাগায় নেবেন আপনার মতো করে। বা যারা বই দাগাতে পছন্দ করেন না, তারা নোট করে নেবেন, এরকম করে দাগানো আছে, নিজের মতো করে পড়বেন। A to Z প্রত্যেকটা পাতা সামনে থেকে শেষ অবধি ভালো করে এগুলা পড়বেন। দারুণ কিছু বিষয় এই চিকন একটু বই, এই বইয়ের মধ্যেই দেওয়া আছে। এগুলোকে একদম শেষ পাতা অবধি যেগুলো মূল্যবান লাইন আপনার কাছে মনে হবে, আমার মূল্যবান লাইন আপনার লাইন কখনো এক হবে না, কখনো এক হবে না। তাই আপনি আপনার মতো করে পড়বেন। শুধু পড়লে হবে না, দাগ দিলে হবে না, ওই বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, কাজে লাগাচ্ছে কিভাবে। মাঝে মাঝে যারা সিনিয়র ডাক্তার আছে আপনার এলাকাতে, অনেক দেখবেন নামি দামি ভালো ডাক্তার আছে যাদের কোনো প্রচার নাই, যারা নীরবে রুগী দেখে, এরকম ডাক্তারগুলোকে খুঁজে আপনাকে বের করতে হবে। খুঁজে বের করার পরে তাদের কাছে গিয়ে আপনার কাছে যে জিনিসটা খটকা লাগবে, ওটা বিনয়ের সঙ্গে তাদেরকে প্রশ্ন করবেন যে আমার স্যার এটা আটকে গেছে, তো হচ্ছে আপনি যদি একটু আমাকে এটা ক্লিয়ার করে দিতেন তাহলে বেশ ভালো হইতো। প্রয়োজনে যে বই থেকে আটকাইছে ওই বইটা ওই স্যারের কাছে নিয়ে যান, বা ওই বইটা খুলে এভাবে আঙ্গুল দিয়ে রাখবেন, উনি যখন ফাঁকা হবে ওনার কাছে দিয়ে দিবেন, উনি বিষয়টা আপনাকে বুঝাই দেবে। স্যার না বলতে ভাল লাগলে, যদি আপনার অনেক ইগো থাকে মারাত্মক লেভেলে, তাহলে আপনি স্যার না বলে ভাই বলবেন, নাহলে খালু বলবেন, নাহলে মামা বলবেন, যাই হোক কিছু একটা বলে সম্বোধন করে আপনি তাকে কি করবেন, এটা করবেন। আমার নানা ভাই হোমিওপ্যাথি ডাক্তার ছিল, আমি আমার নানা ভাইকে স্যার বলে সম্বোধন করতাম, আমার নানা ভাই। তো নানা ভাই একবার হাসি দিয়ে বলছিল যে তুই মানুষের সামনে হইল চেম্বারে থাকা অবস্থায় স্যার বলিস, আর বাড়িতে গেলে নানা বলিস কেন? তুই সব জায়গায় নানা বলবি, কারণ তুই আমার নাতি, এটা যেন মানুষ বোঝে। এইভাবে আমার নানা আমাকে বলতো। তো এইভাবে এই অ্যালেন্সকি নোট বইটাকে পড়বেন। এই দুটো বই যদি পড়েন তাহলে ম্যাথমেটিকা কি, এটা দিয়ে কি করতে হয়, কিভাবে দিতে হয়, একটা বেসিক আইডিয়া আপনার মধ্যে চলে আসবে। বেসিক আইডিয়া আপনার কাছে কি চলে আসলো। বেসিক আইডিয়া আসার পরে আরো মানে এভাবে আপনার সেকেন্ড ইয়ার পার হয়ে গেল, আপনি থার্ড ইয়ারে চলে গেছেন এই দুটো বই পড়তে পড়তে। থার্ড ইয়ারে যখন যাবেন তখন আপনার আরো অনেক ওষুধ জানা হবে। বিশেষ করে এই বইগুলো থেকে
ওই সকল মেডিসিনগুলো বেশি পড়বেন যেই মেডিসিনগুলো ওই যে আপনার সিলেবাসে দেওয়া আছে, ফার্স্ট ইয়ারে এই 10টা, সেকেন্ড ইয়ারে এই 10টা, ওই 10টা পড়তে গিয়ে দেখবেন আরো কিছু মেডিসিন আপনার অটোমেটিক পড়া হয়ে যাবে, অটোমেটিক পড়া হয়ে যাবে। থার্ড ইয়ারে যান, থার্ড ইয়ারে যাওয়ার পরে আরো দেখবেন 20টা বা 15টা ওষুধ দেওয়া আছে, এই বইগুলো থেকেও পড়বেন। প্লাস এম ভট্টাচার্যের কিছু বই আছে, তার মধ্যে এই যে লাল বই, এটারও নীল নীল মলাটালা আছে, এটা মনে হয় আমার নীল মলাটালাটা খুব দাগাদাগি করা, ছিঁড়ে গেছে, পরে কয়েকদিন আগে এটা নিলাম। এই যে তুলনামূলক ম্যাটেরিয়া মেডিকা, এম ভট্টাচার্য। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে লিখেন, আমি প্রশ্নের উত্তর দেব, কোনো অসুবিধা নেই, যথেষ্ট সময় আছে। এই তুলনামূলক ম্যাটেরিয়া মেডিকাটা এবং পুরাতন পীড়ার কারণ, মানে এম ভট্টাচার্যের রেপার্টরি সহ যত বই আছে এগুলা প্রত্যেকটা কিনবেন। এখানে তুলনামূলক বলা আছে, ওখানে ক্রনিক ডিজিজ নিয়ে বলা আছে, রোগ নিয়ে কিভাবে ইয়া করবে। এই বইটা খুব মনোযোগ সহকারে পড়বেন, অত্যন্ত বাংলা লেখার মধ্যে ভালো বই। কেউ যদি এটাকে নাক ছিটকায়, এটা তার অহমিকা থেকে নাক ছিটকাবে। এটা অত্যন্ত দারুণ বই, অত্যন্ত দারুণ বই। আচ্ছা, এগুলা হলো বেসিক স্টেজের বই, সব আপনার পড়া হলো। এরপরে যেটা করবেন, আপনি যখন ফোর্থ ইয়ারে, তখন আপনার অ্যানাটমি জানা হয়েছে, ফিজিওলজি জানা হয়েছে, এগুলো জানা হয়েছে, আপনি ফোর্থ ইয়ারে ফাইনাল পরীক্ষা দেবেন, তখন এই বইটাও আমার কাছে খুব অসহায় অবস্থায় আছে। যেহেতু আমার মানে বাংলা ভাষার ফলোয়ার বেশি, আমাকে ফলো করেন বেশি, তাই বাংলা বইগুলাই দেখাচ্ছি। এই বইটাকেও খুব ভালো মতো করে দাগিয়ে দুগিয়ে আঁকিয়ে উকিয়ে যেমন করে পারেন এই বইটা পড়বেন। এটা হলো বরিকের ম্যাটেরিয়া মেডিকা, মানে খুব অসহায় পণ্য, নতুন আছে, খুঁজে পাইলাম না, সম্ভবত চেম্বারে রাখছি। সুন্দর করে এই যে পড়তে হবে, লাইনগুলা দেখছেন কিভাবে দেওয়া, হ্যাঁ, এইভাবে এ টু জেড প্রত্যেকটা জিনিস আপনাকে পড়তে হবে। যেমন ফসফরিক অ্যাসিড, একটা মূল্যবান লক্ষণ আছে ফসফরিক অ্যাসিডে। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি না, কথা বলতেও কিন্তু শক্তি লাগে, প্রচুর শক্তি লাগে, বুকে খুব প্রেসার পড়ে। যারা স্পিকার, যারা লেকচারার, যারা প্রফেসর, এরা যখন স্পিচ দেয়, স্পিচ দেওয়ার পরে ওনারা অনেকক্ষণ এসে ঝিমায় থাকে। কারণ কি, ওনাদের বুকে একটা প্রেসার আসে, ব্যথা হয়, পেন ফিল করতে হয়, ঠিক আছে? তো এরকম কথা বলতে বলতে কেউ যদি নেতায়া পড়ে, আইলিয়া যায়, দুর্বল বোধ করে, ফসফরিক অ্যাসিড খুব ভালো কাজ করে, এটা একটা ইউনিক সিমটমস। এরপরে অরাম মেটালিকাম আছে, করি আর্জেন্টাম মেটালিকাম আছে, কথা বলতে বলতে হর্সনেস চলে আসে, গলা ভেঙে চুরে একারে আয় 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 করতে থাকে, এরকম করে। এই যে মূল্যবান পয়েন্টগুলো, এগুলোকে পড়বেন। যদি পুরনো বই হয়, এই যে এই বই যদি হয় পুরনো, তাহলে দেখবেন কালো কালিতে মোটা করে মূল্যবান লাইনগুলো সুন্দর করে দেওয়া আছে। প্রয়োজনে আপনি আপনার চোখে লাগার জন্য একটু আন্ডারলাইন করে নিলেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে গেল কি কি বললাম, ওষুধ পরিচয়, এরপরে কি বললাম, অ্যালেন স্কিনার, তারপরে কি বললাম বলেন, এম ভট্টাচার্য, তারপরে কি বললাম, এটা। এখন এগুলা হলো সব ওই এম ভট্টাচার্য, কিছুটা তার অভিজ্ঞতা লেখা আছে, কিন্তু বরিক, এলেন, এগুলো সব ওই প্রুভিং ওয়েতে তাদের গল্পগুলো তারা লিখে সাজাইছে। এখন ফোর্থ ইয়ার যখন কমপ্লিট হয়ে গেল, এই 3টা বইয়ে 4টা বইয়ে আপনার ফোর্থ ইয়ার কমপ্লিট হয়ে যাবে। আপনার কলেজের পড়াগুলাও হবে, আপনার নিজের পড়াগুলাও হবে। ফোর্থ ইয়ারের পরে আপনি যখন ইন্টার্নিতে ঢুকবেন, তখন আপনার প্রয়োজন হবে ডাক্তারদের মূল অভিজ্ঞতা। সেটা কি, ওই দিক থেকে আমি বলবো, এই যে বই ছোট, এই কয়টা পাতা, মাত্র আপনার কটা পাতা বলবো, 426টা। এই যে এটা, এর নাম হলো হোমিওপ্যাথি পারাপার, ম্যাটেরিয়া মেডিকা ও প্রত্যক্ষ রোগী দেখার জ্ঞান ভান্ডার। এখানে আব্দুস সামাদ স্যার তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখে রাখছে।
আমার কি মনে হয় জানেন, এইভাবে বগলের মধ্যে নিয়ে এই বইটা হাঁটবো। আরো একটা এরকম বই আছে, সেটা হলো ডাক্তার হাসান মির্জা স্যারের বই। আমি ডাক্তার হাসান মির্জা স্যারের কাছে সরাসরি যাওয়া মানুষ, আমি তার অভিজ্ঞতা জানি। তাকে নিয়ে যারা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, একমাত্র অহমিকা ছাড়া, অহমিকা নিয়ে ওনারা কথা বলে। উনি অনেক উঁচা মানের একজন মানুষ, কিন্তু ওনাকে দেখে বোঝা যাইত না। তুচ্ছ তাচ্ছিল্য করত মানুষ, কিন্তু উনি অনেক দামি একজন মানুষ। ঠিক এটাও ওই রকমই একটা বই। এই বইয়ের প্রথম পাতার থেকে নিয়ে এই বইয়ের মধ্যে আপনার জিঙ্কাম মেটালিকাম পর্যন্ত লেখা আছে, অ্যাকোনাইট পর্যন্ত। এই প্রত্যেকটা লাইনকে পড়বেন। একটা মজার কথা বলি, আমার খুব ইচ্ছা হয়, আমি তো ওই যে গ্রুপ, আপনার গ্লোবাল হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ বলে যে গ্রুপটায় শুক্রবারের দিন আমরা সব গল্প আড্ডা দিই, তো আমার খুব ইচ্ছা হয় ওইগুলাতে তো আমি আমার নিজের কথা বলি, নিজের কথাগুলো না বলে এই বইগুলোকে রিক্যাপিচুলেট করা প্রয়োজন, রিভিউ করা প্রয়োজন। এই বইগুলোর প্রত্যেকটা লাইন যেভাবে লেখা আছে, যেমন অ্যাকোনাইটের দেখবেন লেখা আছে, সাধারণত ইহা আমাদের একটি স্বল্পকাল কার্যকারী ঔষধ, মানে অল্প সময় কাম করে আর কি, এরকম ঔষধ। সুতরাং তরুণ পীড়ার ক্ষেত্রে ইহা ব্যবহার সমাধিক প্রসিদ্ধ। এই যে যেভাবে লেখা আছে না, এইভাবে অনেকে পড়তে পারে না, বিরক্ত লাগে ওনাদের পড়তে। ফলে কি করে, ওই লাইন বাদ না, দেখ ভাল লাগতেছে না, পরের লাইনে চলে যায়, এই এটা ভাল লাগতেছে না, তারপরের লাইনে চলে যায়। এইভাবে যেতে যেতে পড়া হয় না। তাই আমার খুব ইচ্ছা করে, এইভাবে পড়তে আবার অনেক ধৈর্যের প্রয়োজন আছে। খুব একদম লাইন বাই লাইন এই বইগুলাকে যদি পড়া যায়, পাশাপাশি মূল্যবান লক্ষণগুলার রুব্রিক্সগুলো যদি রেপার্টরি থেকে পড়া যায়, তাহলে এক একটা হেডামলা ডাক্তার বের হবে, এবং রুগী সারবে, বহু রুগী সারবে। এই বইয়ের মধ্যে এত কথা লেখা আছে, এই যে আমি সব এগুলাকে পড়ে রাখছি, আমি নিজে পড়ছি, কম সময় এগুলাতে ব্যয় করিনি। এগুলা পড়বেন। তাহলে কটা বই হলো আমাদের গল্প? 1টা 2টা 3টা 4টা 5টা বইয়ের গল্প হলো। এরপরে যারা ইংরেজিতে পারেন, ওটা বাংলা নেই, তারা হচ্ছে এই যে NM চৌধুরীর ম্যাটেরিয়া মেডিকা, এ স্টাডি অন ম্যাটেরিয়া মেডিকা, এই বইটা, এই যে বিশাল মোটা বই, এর পেজ নাম্বার আছে হচ্ছে 1147টা। আমি এই বইটার একদম 1 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত NM চৌধুরী, এর পুরা নাম হলো নগেন মোহন চৌধুরী, ডাক্তার নগেন মোহন চৌধুরী। এর সংক্ষিপ্ত নাম দেওয়া আছে হলো NM চৌধুরী। আমি আমার স্যার ডাক্তার বর্মন স্যার, যিনি আমার সর্বশেষ গুরু ছিলেন, ওস্তাদ ছিলেন, তো স্যারকে দিয়ে আমি আপনার প্রায় ইথুজা সিনোপিয়াম, এই যে দাগ দেওয়া আছে এখনো স্যারের ক্লাস এরিয়াগুলো, এই পর্যন্ত হুবহু তর্জমা করে আমি স্যারকে দিয়ে পড়িয়েছিলাম। তো যাই হোক, কোনো এক কারণে পরে ওই গ্রুপ আর চলেনি, ওটা ভেঙে গেছে। এখন আমি বর্তমান স্যারের সঙ্গে নেই, আমি একটু আলাদা আছি। আমি ওনার পাশে এখন আমার থেকেও অনেক মূল্যবান, জ্ঞানী, ট্যালেন্ট, জিনিয়াস স্টুডেন্ট বলেন, ডাক্তাররা বলেন, তার পাশে আছেন। আমি তাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। স্যার অত্যন্ত ভালো মাপের ডাক্তার, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেউ যদি কথা বলতে চায় এ বিষয়ে, আপনি ওয়ান টেবিলে আমার সাথে বসবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু তাদের কাছে একটা উদারত আহ্বান আমি জানাচ্ছি, যদি আমার এই ভিডিও তাদের অবধি পৌঁছায়, প্লিজ আপনারা স্যারকে দিয়ে এই বইটাকে A to Z স্যারের মতো করে তর্জমা করে নিয়ে একটা কোর্স করিয়েন। প্রয়োজনে আমাকে বলিয়েন,
আমি আমার যারা ফলোয়ার আছে আমি তাদেরকে পর্যন্ত বলবো যেন তারা এই কোচিংটা করে, এবং যারা এই কোচিংয়ে অংশগ্রহণ করবেন স্যারের অত্যন্ত লাভবান হবেন। আর যদি না করে তাহলে প্লিজ আপনারা যত কষ্টই হোক এই বইটাকে খুব সুন্দর করে পড়বেন। যারা ইংরেজিতে ভালো না তারা প্রয়োজনে একটা টিচার রাখবেন, রেখে এটা বুঝে 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 পড়বেন। অত্যন্ত দামি একটা বই, সে যে অ্যাঙ্গেল থেকে যে এই দুর্নাম করুক না কেন। বুঝতে পারছেন? একটা ইংরেজি বই গেল, এটা অত্যন্ত দামি। এছাড়াও ফিজিওলজিক্যাল ম্যাথমেটিকা, অ্যানাটমিক্যাল ম্যাথমেটিকা যতগুলো পারবেন পড়বেন। ফ্যারিংটং এর যতগুলো বই আছে ফ্যারিংটং এর প্রত্যেকটা বইকে সুন্দর করে পড়বেন। এরপরে ডাক্তার বার্টের যতগুলো বই আছে এগুলো পড়বেন। এগুলা সব গেল ম্যাথমেটিকার গল্প। এরকম বললে আরো 150 খানিক বা তার উপরে আমি ম্যাথমেটিকার কথা বলতে পারবো। লাস্ট যে ম্যাথমেটিকার কথা বলবো, যারা ইংরেজি দিকে খুবই ভয় পান, এর ধারের কাছেও ভিড়তে চান না, কিন্তু এনসাইক্লোপিডিয়ার মতো, হ্যারিং গাইডিং সিমটমসের মতো একটা বাংলা বই চাই, একটা বাংলা বই চাই। যাদের ক্ষুধা এরকম, আকাঙ্ক্ষা এরকম, তাদেরকে বলবো আপনাদের জন্য এই যেটা। আমি এখানে কোনো বইয়ের কিন্তু বিক্রির ইয়া করতে আসিনি। আজকে আমার কাছে কিছু ছাত্রছাত্রী আসছিল এক দল, তাদেরকেও এই কথাগুলো বলেছি। তাদের মধ্যে অনেকের ছবি আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন। নিশ্চয় আপনারা জানাবেন যে আপনাদেরকেও এই কথাগুলো বলেছি কিনা, এবং এই প্রশ্নগুলো নিয়ে যেন আর কখনো আমার কাছে অপেক্ষা করে কাউকে না আসতে হয়, তাই আজকের এই ভিডিও। এই যে এই বইটা আমাদের রাজশাহীর ঠসা ডাক্তার বলেন বা আবু বক্কর ডাক্তার বা বক্কর ডাক্তার, এই 3 নামে উনি পরিচিত ছিলেন। উনি কানে একটু কম শুনতেন, সিঙ্গা দিয়ে কথা শুনতেন। স্যার অভিজ্ঞান ম্যাথমেটিকা বলে 6 খণ্ডের একটা বই লিখেছেন। এটা আমি যতটুকু এটা নেড়েছি, এখানে অনেক বইয়ের ট্রান্সলেট করা আছে, অনেক বই। ধরেন যে 1-এর মধ্যে 5 বা 1-এর মধ্যে 6 বলতে পারেন। এটা হলো বাংলার হ্যারিং গাইডিং সিমটমস। কি বলেছি? এটা হলো বাংলায় হ্যারিং গাইডিং সিমটমস। এই বইতে এক একটা মেডিসিন, যেমন এই যে আমরা রেডিয়াম খুলেছি, এই রেডিয়াম ওষুধটা এদেন একটা পাতা উল্টাইলাম, 1 2 পাতা, মানে রেডিয়াম ছোট্ট একটু ওষুধ, বেশি প্রুভিংও হয়নি, 2 পাতা মানে 4 পৃষ্ঠা মিলে উনি লিখছেন। আচ্ছা, তারপরে আর একটা দেখি, এই যে রেটিনহিয়া, নিশ্চয় জানেন মলদারের ফাটা চিরা ব্যথা বা ওই ফাটা চিরা থেকে যে কোনো ব্যথা, রেটিনহিয়া 6 দেবেন, ম্যাজিকের মতো কাজ করবে, কোনো কথা নেই। কত যে রোগীকে এরম ওষুধ দিয়েছি। মানিক সাহেব থাকলে বলেন, মানিক সাহেব জানবে। আপনার মিরপুর চেম্বারে, আমার মিরপুর 14তে যে চেম্বার, পাশায় হাত দিয়ে এরমকে বাঁকা হয়ে নিয়েছে, করে কামতেছে। আমি মানিক সাহেবকে বললাম রেটিনহিয়া 6 খাওয়ান তো 5 মিনিট পর পর, 40 মিনিট পর আমার সাথে দেখা করতে বলবেন। ও 40 মিনিট পর সোজা সাপটা হয়ে আমার কাছে চলে আসছে। এই সেই রেটিনহিয়া। এই ছোট্ট একটা রেটিনহিয়াকে 1 পাতা 2 পাতা 3 পাতা মিলে লিখছে, মানে 6 পৃষ্ঠা লেখা আছে। 3 পাতা 6 পৃষ্ঠা। এই যে এই বইটা, একে ওই যে হেরিং গাইডিং সিমটমস আর কেন্টের তো লেকচার অন ম্যাথমেটিকার কথা বলিনি, কারণ দাঁতের 36 পাটি হয়তো খুলে যাইতে পারে। ওইগুলা বই যেই মাপে, ওর মধ্যে যত মাল মশলা পাবেন, যত জ্ঞান পাবেন, যত অভিজ্ঞতা পাবেন, এই যে দিস ইজ, এটাকে আমি বলি, কারো কথা না, আমার কথা বলছি, এটা হলো বাংলায় হ্যারিং গাইডিং সিমটমস। এই মাপের বই এইভাবে এত ইনফরমেশন নিয়ে লিখেনি, এত ইনফরমেশন নিয়ে লিখেনি। আরো একটা বই আছে সিলেটের ইয়াসারের, ওই বইটা আমি খুঁজে পেলাম না, আমার মানে র্যাকে কোথায় আছে ওটা পেলাম না। আর একটা হচ্ছে অভিজ্ঞতা, একদম 100% বুকের পাটা নিয়ে কোনো বই যদি কেউ লিখে থাকে,
তাহলে আব্দুল সামাদ স্যার লিখছে এই বইটা। এগুলোকে খুব মন দিয়ে পড়বেন। আচ্ছা, এগুলা পড়ার পরে আপনার 4th ইয়ার শেষ, আপনি ইন্টারভিউ কমপ্লিট করেছেন, আপনি এখন একটা চেম্বার নিয়ে বসছেন বা একটা ডাক্তারের আন্ডারে থাকছেন বা ডাক্তারের পাশাপাশি প্র্যাকটিস করছেন, মানে আমি আমার মতো কথাগুলো বলছি আর কি। এই বইটা নাড়বেন। পাশাপাশি ফার্স্ট অফ অল এই সবগুলোর পাশাপাশি কেন্টসের রেপার্টরিটা যেটা ইংরেজিতে পাওয়া যায় ওটা পড়তে পারেন। তা না হলে মাসুদ খানের লাল নীল যেটা অরিজিনাল কপি বই, ওই বইটা কিনবেন। মাসুদ খানেরটা কিনবেন। মাসুদ খানের বইটা খুবই ভালো। ওই বইটাতে কিছু কারেকশন করতে হবে, ওটা আস্তে আস্তে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং কারেকশন করবেন। আর ওই যে সিনিয়র ডাক্তারদের কাছে যাচ্ছেন, ওনাদের কাছে, যদিও বাংলাদেশের অনেক ডাক্তাররাই হচ্ছে বলতে চায় না, একটু প্রবলেম আছে আর কি, মনে করে যে কিছু জানাইলে নিজের ধন শেষ হয়ে যাবে। না, অনেক আছে এরকম সিনিয়র ডাক্তার যারা জানাইতে চায়, বলতে চায়, তাদের কাছে যাবেন। এটা এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। ওই ঘরে বসে এই যে গজবের অনলাইনে আমাকে শুনতেছেন, আমি নিজেই অনলাইনে বলতেছি, তারপরেও এটাকে আমি গজব বলতেছি। এই গজবের মধ্যে যদি খুঁজে দেখেন তাহলে এই যে এই মাথা শেষ হয়ে যাবে। আমি যতগুলা বই দেখাইছি এগুলা যখন আমি পড়ছি, এই গজবের অনলাইনে কিন্তু আমি ছিলাম না, আমাকে পাননি। এই যে আজ যে বলছি, আজ থেকে বিগত 3 বছর, তার আগে 2 বছর বা 3 বছর আমি অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়ায়, মাঝখানে 2 বছর কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম না। আমি কাজ সারছি, এই গজব নিয়ে বসে থাকিনি আমি। আর তার আগে তো এই সোশ্যাল মিডিয়াতে আমার কোনো নামগন্ধই ছিল না। এখনো এটাকে যতটা পারি অ্যাভয়েড করে আমি চলি। অন্যদের মতো বেহায়া নির্লজ্জের মতো কিন্তু আমার কিছু আপনারা পাবেন না, সব শালীনতার মধ্যেই পাবেন। 2-1টা যদি এদিক ওদিক যায় ক্ষমা চাই। তাই এই গজব ছাড়তে হবে, গজব ছাইড়া সামনে আগাইতে হবে। হ্যাঁ, তবে একবারে গজব বললে বলবেন যে একবারেই তো আপনি খারাপের দিকে বলছেন। না, এর মধ্যে ভালো কিছু আছে, সবগুলার সাথে না। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে গোয়ালে 10টা গরুর থেকে ওই একটা গরু থাকা অনেক ভালো, যে ঢিস দেয় না, নম্র ভদ্র, দুধ দেয়, যাক দিয়ে হাল বাওয়া যায়, কাম হয়, এরকম। আর 9টার মধ্যে ওই ঢুকতে গেলে দেয় গুতা। এইরকম ওই 10-15টা গ্রুপে থাকার থেকে যেখান থেকে কিছু পাওয়া যায় এইরকম জায়গায় থাকবেন এবং তাদের কাছ থেকে নেবেন যাদের মধ্যে শেয়ারিং কেয়ারিং বিষয়টা আছে। আচ্ছা, এই গেল। এখন আপনি যখন কলেজে পড়েছেন আপনাকে কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন পড়িয়েছে, তাই কি না? আপনি ওইটার থেকেও আরো ভালো কিছু পড়তে চান, প্র্যাকটিস অফ মেডিসিন। আচ্ছা, তার মধ্যে একদম ভালো মাপের যদি বলেন, আমি 2টো প্র্যাকটিস অফ মেডিসিনের কথা বলবো যেটা আমি নিজেও পড়েছি, আমার ফ্যামিলি থেকে আমি পড়েছি, আমার ফ্যামিলি মেম্বার্সরাও ওটা দেখে। একটা হচ্ছে হ্যারিসন আর 2 নাম্বার হলো ডেভিডসন। ডেভিডসন পড়তে হলে কমসে কম লাস্ট এডিশন সহ পূর্বের 2টা এডিশন পড়বেন। আচ্ছা, এই যে ডেভিডসন, এটা ইংরেজিতে, এর বাংলাও পাওয়া যায়, একটু খোঁজ নিলেই এর বাংলাও পাবেন। কিন্তু বাংলা পড়তে গিয়ে দাঁতের মাড়ি খোলার দরকার নেই, ইংরেজিটা পড়বেন, বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে হলো আরেকটা সহজ আছে যেটা আমাদের হোমিওপ্যাথি হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন, ইন্ডিয়ার গুপ্তা স্যারের। এই প্র্যাকটিস অফ মেডিসিনটা পড়বেন, ওখানে রোগ এবং ঔষধ সহ বলা আছে। আমার এটাও একটা ইচ্ছা আছে, যেমন বললাম না যে এই সামাদ স্যারের এই বইটাকে একদম হুবহু লাইন বাই লাইন যদি আলোচনা করা যেত তো খুবই ভালো হতো। আসলে অনেকে বলবেন যে এভাবে পড়ার কি দরকার, আমরা নিজেরাই তো পড়তে পারি। নিজেরা পড়তে পারেন না, আমিও পারিনি, বহু এরম পণ্ডিতি করছি আমি এ জীবনে, হয়নি। তো ওই গুপ্তা স্যারের ওই প্র্যাকটিস অফ মেডিসিনটাকে যদি প্রথম থেকে শেষ অবধি এভাবে পড়া যাইতো তাহলে ডিজিজ সংক্রান্ত বিষয়ে
বেসিক ধারণা আপনার মধ্যে চলে আসতো। শুধু বেসিক না, একদম মিডিল পর্যন্ত চলে যেতে পারতেন। এরপরে আপনি ডেভিডসন হ্যারিসন তো পড়ছেন, ভালো আপনি আরো করতে পারবেন এভাবে। তারপরে প্যাথোলজিক্যাল বিষয়গুলো তো আপনাকে ফোর্থ ইয়ারে, তারপরে ইন্টার্নিতে আপনি যদি যান, অনেকে বলেন যে ইন্টার্নিতে কিছু হয় না, খালি সিগনেচার নিয়ে ছেড়ে দেয়। ভুল কথা। আরে মেয়ে, আপনি যান না তো টিচার কাক দিয়ে পড়াবে ফাঁকা বেঞ্চে? ওই মাপের টিচার এখন নাই যে স্টুডেন্ট নাই, আমার ঘন্টা 12টা থেকে 12টা 40 না থাকলে না থাক, আমি তাও চেয়ার টেবিল নিয়ে বসে থাকবো। এখন নাই ওরকম টিচার হারাই গেছে। এখন আপনাকে আউট অফ বক্স চিন্তা করতে হবে, আউট অফ বক্স চলাফেরা করতে হবে। টিচাররা ওই রকম। তো আপনি যদি কোনো টিচারকে প্রশ্ন না করেন, টিচার কখনো আপনাকে দেবে না। আমার মতো কয়জন খুঁজে 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 আপনাদেরকে দেবেন বলেন? দেবে না। খুঁজে খুঁজে আপনাকে নিতে হবে। আপনার ডিজায়ার গুলো, আপনার উইল, এগুলো প্রকাশ করতে হবে। তা না হলে কিন্তু কখনো হবে না। আশা করি এই ছোট্ট এই আলোচনায়, ছোট্ট এই লাইভে কিভাবে পড়তে হবে, কোন কোন বইগুলো পড়তে হবে, একটা বেসিক ধারণা আপনাদের মধ্যে চলে আসলো। এইভাবে যদি আস্তে 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 করে সামনে বাড়তে থাকেন, ইনশাআল্লাহ ভালো করবেন। জামিল সাহেব লিখেছেন যে ভালো মানের প্র্যাকটিস অফ মেডিসিন সম্পর্কে বলবেন। বললাম তো, গুপ্তা স্যারেরটা পড়বেন, এরপরে হলো ডেভিডসন হ্যারিসন পড়বেন। বলবেন ওগুলা তো অ্যালোপ্যাথিক মার্কা। আরে ভাই, অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য কি? ওরা হলো ক্যাপসুল ট্যাবলেট কেটে দেয়, আর আপনি রোগীর মনের কথা শুনে তারপরে একটা দুটো ওষুধ দিচ্ছেন। এটাই তো পার্থক্য। ওদের ইমার্জেন্সি আছে, আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে এখন ইমার্জেন্সি করতে পারেননি, এই জন্যই সমস্যা হচ্ছে। আর আপনি যদি ওইরকম হ্যাডামালা তৈরি হতে পারেন, তো ওনাদের ইমার্জেন্সি দরকার নাই, আপনার চেম্বারটাই আপনার ইমার্জেন্সি। আমার পেজ ফলো করুন, কত ইমার্জেন্সি কেস চেম্বারে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে আমি দেখিয়েছি। এরকম আপনাকে শিখতে হবে। তাই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ওরা অ্যালোপ্যাথি, আমরা হোমিওপ্যাথি, এরকম নাক সিটকি করবেন না। আমরা ভাই, আমরা একই। এখন বলবেন যে আপনার বাবা অ্যালোপ্যাথি ডাক্তার, আপনার ফ্যামিলি অ্যালোপ্যাথি, এই জন্য আপনি এরকম বলতেছেন। নো, এখনই আপনার অক্সিজেন লস করুক, আপনি আগে দৌড়ে যাবেন ওদের কাছে। আপনার যে অ্যাসপিডোস্পার্মা আছে একটা ওষুধ, এটা আপনার সেন্সেই আসবে না, আপনি দৌড়বেন আগে। এমন দৌড়, ওরে সুবহানাল্লাহ। পেছনে যদি 20টা হোমিওপ্যাথি প্রফেসর থাকে, ও বলবেন আগে তোমরা থাকো, আমি আগে দৌড়ে পালাই। কেন? আপনার অ্যাসপিডোস্পার্মা নেই, আপনার চেম্বারে নেবুলাইজ মেশিন থাকলেই তো হয়। হ্যাঁ, যখন একদম সিভিয়ার অবস্থায় চলে গেছে তখন আপনি গেলেন, অতখানি এখনো দম তৈরি হয়নি। তাই ওই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এগুলা বলে গুতগুতি করার কোনো দরকার নাই। অনেকে বলেন হোমিওপ্যাথিও খান, অ্যালোপ্যাথিও খান, তো কোনটা কাজ করবে বুঝবো কি করে? আপনার কোনোটা বোঝার দরকার নাই, হ্যাঁ আগে খাক, অবুঝার কাম ও নিজেই বুঝবে। লাস্টে এসে কি বলবেন জানেন? আমি 10 বছর ধরে মোনাস খাই, কিন্তু আপনার ওষুধ খেতে গিয়ে ওই 3 দিন 4 দিন করে মোনাস বাদ দিয়েছিলাম, আমার এখন আর কোনো সমস্যা হয় না। আপনাকে বাহবা দেওয়ার দরকার নাই, আপনি বুঝে ফেলেছেন ও যখন মোনাস ছাড়তে পেরেছে, মানে আপনার সরিনাম, আপনার ফসফরাস, আপনার ক্যালিকার্ব, আপনার ক্যালকেরিয়া কার্ব, আপনার আর্সেনিক, আপনার গ্যান্ডিলিয়া রুবাস্টা, আপনার ব্লাটা ওরিয়েন্টালিস, এগুলো কাজ করেছে। আপনার অ্যাসপিডোস্পার্মা কাজ করেছে, আপনার ব্যাসিলিনাম কাজ করেছে, বাস আপনি সামনে আগান। আপনার ওই মুখ জব্বরি করে বলার দরকার নেই তুমি অ্যালোপ্যাথি ওষুধ ছেড়ে দাও। আরে মেয়ে, ও ছাড়ার জন্য কিনছে নাকি? সব কি হোমিওপ্যাথি রুগী হয়ে আপনার কাছে আসে? জিম নেও আসে না। আমার কথায় রাগ করেন না, আমি কারো কথায় অবস্টিনেট চিন্তা ভাবনা নিয়ে, এরকম বক্সের বাইরে আর কিছু নেই, এগুলো ভাবনা নিয়ে আমি ডাক্তার সাদ চলি না। আমি বাস্তবতা নিয়ে চলি। আমি মাঠে খেলা প্লেয়ার, বাস্তবতা। আর এই দেখেন যতগুলা বই দেখাইলাম, এ কখনো এক হইতে পারে না। আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন, পটাপট লিখেন, তাহলে উত্তর দেব। আমার যতটুকু বলার ততটুকু হয়ে গেছে, এভাবে আগালেই হলো।
আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন। যারা নতুনরা আছে তারা বেসিক ধারণাটা নিতে পারবে এবং সামনে আগাবে। আরেকটা কথা বলি লাস্ট, সিনিয়র ডাক্তারদের কাছে যাওয়ার অভ্যাস করবেন। দেখেন, সব ডাক্তারের মেন্টালিটি এক না। আমি বাংলাদেশের অনেক সিনিয়র ডাক্তারদের কাছে গেছি, যারা আমাকে অত্যন্ত স্নেহ করে, চেনে, কেউ কেউ দুনিয়া থেকে চলে গেছে। সবার মেন্টালিটি এক পাইনি। আমি নাম বলবো না, আমাদের এই রাজশাহী বিভাগেরই আর কি যে কয়েকটা জেলা, এর মধ্যে ওই স্যারটা এখনো জীবিত আছে, এখনো আমার সঙ্গে কথা হয়। তো ওই স্যারটা সব সময় পছন্দ করতেন আমি ওনার জন্য কিছু নিয়ে যাই, সেটা একটা কলম হোক, একটা প্যাড হোক বা এক্সেট্রা যে কোনো জিনিস। তো কলমের তো ভালো কলমের তো অভাব ছিল না, বাবার কাছে চাইলেই অনেক পাইতাম। তো স্যারের জন্য আমি 2টা 4টা 5টা করে কলম নিয়ে যাইতাম। আমাকে স্যার কখনো বলেনি, কিন্তু আমি একদিন নিয়ে গেছিলাম নিজের থেকে। তো আমি বিগত দিনগুলোতে যাওয়াতে উনি যতটা না আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, যতটা না গুরুত্ব দিয়েছিল, নিয়ে যাওয়ার পরে তার থেকেও বেশি গুরুত্ব দিয়েছে। এটা একটা আমি পয়েন্ট বলে দিচ্ছি। অনেক ছাত্ররাই বলেন যে স্যার অমুক স্যারের কাছে গেছিলাম, আপনি যেভাবে মন খুলে কথা বলেন ওই স্যার বলেনি। দেখেন, সবকে আমি ভাবলে হবে না। তো আমি এক জগতের মানুষ, আমার চাওয়া কম, আমার পাওয়া কম। আমি জানি এই পৃথিবীতে কতটুকু হলে আমি বিনা মেডিসিনে সুস্থ থাকতে পারবো। আপনারা অসুস্থ হলে অ্যাকোনাইট নিয়ে দৌড়ান, বেলেডোনা নিয়ে দৌড়ান, ব্রায়োনিয়া নিয়ে দৌড়ান, রাস্টক্স নিয়ে দৌড়ান, ইউপেটেরিয়াম পারফেটাম নিয়ে দৌড়ান, জেলস নিয়ে দৌড়ান, ম্যাগমিউন নিয়ে দৌড়ান, ম্যাগফস নিয়ে দৌড়ান, ফেরামমেট নিয়ে দৌড়ান, ফেরামিউন নিয়ে দৌড়ান। আর আমি দৌড়াই আনারস আর লেবু নিয়ে। আমি কি নিয়ে দৌড়াই? আনারস আর লেবু নিয়ে। তাহলে আপনাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি বলেন? আমি জানি জ্বর আনারস আর লেবুতে যায়, আর আপনারা জানেন ব্রায়োনিয়াতে যায়। আপনারা জানেন 160 ডিগ্রি জ্বর হয়েছে মানে বেলেডোনা 30-15 মিনিট অন্তর অন্তর খাওয়াইতে হবে। আমি জানি 104 ডিগ্রি জ্বর আনারসে যায়, আনারসে যায়। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কি? আমি ঔষধ মুখী না, আমি ঔষধ ছাড়া। সাধারণত একটা জ্বর নর্মালি যদি আসে 3 দিনের মধ্যে এমনি শরীর থেকে চলে যায়। 3 দিন যাওয়ার পরে তারপরে ওষুধ খান। এখন এই 3 দিনের মধ্যে যদি কনভালশন শুরু হয়ে যায় সেটা ভিন্ন কথা, আমরা অন্য কিছু ভাববো, কিন্তু প্রথমেই দৌড়াদৌড়ি এটা হয় না। তো যেটা বলছিলাম, তো ওই স্যারের কাছে আমি পেন নিয়ে গেছিলাম অনেকগুলো। তো স্যার খুব খুশি হয়, ওনার কাছে পাওয়ার জিনিস আছে। তখন থেকে আমি স্যারের জন্য এটা সেটা নিয়ে যাইতাম। এই নিয়ে যে আমার যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের আমি উত্তর তার কাছ থেকে নিয়ে আসছিলাম। ড্রাগ পিকচার, ডাক্তার M.L. টেইলারের টেইলার কেমন, আমার কাছে এই বইটা আছে। ভালো বই, নিঃসন্দেহে ভালো বই। একটা ওষুধের পিকচার তার মধ্যে সম্পূর্ণ দেওয়া আছে। উনি ভিদুলকার স্যারের অনুসারী। গাইডিং ডেস্কটপ গাইড যে ধারার বই, ঠিক ওই ধারার বই হচ্ছে ওইটা। ওটা বাংলাতেও পাওয়া যায়, সম্ভবত টাঙ্গাইলের একজন স্যার এটা করেছেন। তো খুব ভালো বই, আপনি ওটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। অত্যন্ত ভালো বই, কোনো সন্দেহ নেই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।